আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের 2 সেনা নিহত। এরপর জানিয়ে দিব অংশ নিচ্ছে চীনা জাহাজও। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নৌমহড়া চালালো রাশিয়া। আরও জানিয়ে দিব গাজায় মার্কিন তৈরি MK-84 বোমার আঘাতে মাটিতে মিশে গেল মানবদেহ। এরপর জানিয়ে দিব এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের। এদিকে ভারত পাকিস্তান সীমান্তে গুলি, BSF সদস্য আহত। এবং সর্বশেষ জানিয়ে দিব মণিপুরে উত্তাল বিক্ষোভ, কাঁদানে গ্যাসে শিক্ষার্থী সহ আহত 90 জনের বেশি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় হেলিকপ্টার বিধ্বস্তে ইসরায়েলের 2 সেনা নিহত। গাজায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই হেলিকপ্টারটি রাফা থেকে আহত এক সেনা সদস্যকে উদ্ধারের চেষ্টা করছিল। খবর আল জাজিরার। সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে রাতের বেলা বিমান বাহিনীর একটি হেলিকপ্টার আহত এক সেনা সদস্যকে হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার জন্য উদ্ধার কাজে অংশ নিয়েছিল। পরে এটি রাফা শহরে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা গেছে শত্রুদের গুলিতে একটি বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে না। এদিকে গাজার খান ইউনিস শহরের পূর্ব অঞ্চলীয় খুজা শহরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে 13 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো বেশ কয়েকজন। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় 4 ফিলিস্তিনি নিহত এবং আরো 11 ফিলিস্তিনি আহত হয়েছে। গাজায় হামলার পাশাপাশি লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। লেবাননের আল জাবাইন, নাকুরা, দের শিরনিক এবং জিপকিন সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের NNA নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি বিমান হামলায় জিপকিন, আল শাইতিয়া এবং আল কিলা শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অংশ নিচ্ছে চীনা জাহাজও। কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় নৌমহড়া চালালো রাশিয়া। রাশিয়া তার আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌমহড়া শুরু করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন। ওশান 2024 নামের মহড়াটি গতকাল শুরু হয়েছে এবং প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্য সাগর, কাস্পিয়ান এবং ব্যালিস্টিক সাগরে একযোগে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়ার উদ্যোগে যোগ দিয়ে বলেন, এই মহড়ার উদ্দেশ্য হলো দেশের নৌ এবং বিমান বাহিনীর যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা, পাশাপাশি তাদের আন্তঃকার্যক্ষমতা পরীক্ষা করা। মহড়ায় 400টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ, প্রায় 120টি বিমান এবং 90,000 জনের বেশি কর্মী জড়িত। মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভ উপস্থিত ছিলেন। মহড়া সম্পর্কে পুতিন বলেন, এতে উচ্চ নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে। মস্কো এবং কিয়েভের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রাশিয়ার সেনারা যে অভিজ্ঞতা অর্জন করেছে এই মহড়াগুলো তাতে কাজে লাগবে। গাজায় মার্কিন তৈরি MK-84 বোমার আঘাতে মাটিতে মিশে গেল মানবদেহ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বশেষ হামলায় এবার ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর মার্কিন তৈরি MK-84 বোমা। গাজার আল মাওয়াসিতে এই বোমার আঘাতে অন্তত 15 জন ফিলিস্তিন নিহত হয়েছে। গাজার কর্মকর্তারা জানিয়েছেন 2000 পাউন্ড ওজনের এই বোমার আঘাতে নিহতদের দেহ বিকৃত হয়ে গেছে।
আল জাজিরার বরাতে জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। এই হামলা থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া বাসিন্দারা হামলার ভয়াবহতা বর্ণনা করেছেন। তারা জানিয়েছেন, হামলার তীব্রতা এতটাই ছিল যে এটি ভূমিকম্পের সঙ্গে তুলনা করা চলে। গাজার আল মাওয়াশির বাসিন্দা ইব্রাহিম আল বাহশেতি বলেন, আমরা যখন বোমার আঘাতে ঘুম থেকে জেগে উঠি তখন মনে হয়েছিল আমাদের তাঁবুগুলো ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে। আগুনের ফুলকি চারপাশে ছড়িয়ে পড়ে যেন আগুনের বেল্ট। এদিকে গাজার আল মাওয়াশিতে বসবাসরত ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরায়েলি ড্রোন তাদের লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইব্রাহিম আল বাহশেতি আরও জানান, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে মনে হয়েছিল মাটি উল্টে যাচ্ছে। তিনি বলেন, প্রায় 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে তাদের অবস্থানের কাছে, যা তাঁবুগুলোর স্থিতি ধ্বংস করে দেয়। এবার বাংলাদেশের কাছে ইলিশ পাঠানোর আবদার ভারতের। কয়েক বছর ধরে দুর্গাপূজায় ভারতে বাংলাদেশের ইলিশ পাঠানোর ধারাবাহিকতা নিয়ে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ না দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে পূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে। তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ঘটেছে। প্রতিবার শেখ হাসিনার সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। এবার হাসিনা আর সরকারের নেই, বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। তবে এই অনিশ্চয়তার মধ্যে কিছুটা আশার আলো দেখা গেছে। ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। হিন্দুস্তান টাইমস বলছে, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামও যায় বাংলাদেশের ইলিশ। বছর জুড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশে ভারত বিরোধী বাতাস বইতে শুরু করেছিল, যার প্রভাব ইলিশ আমদানিতেও পড়বে, দাবি হিন্দুস্তান টাইমসের। ভারত পাকিস্তান সীমান্তে গুলি, বিএসএফ সদস্য আহত। ভারত পাকিস্তান সীমান্তে গুলির ঘটনায় এক বিএসএফ সদস্য আহত হয়েছেন। বুধবার 11 সেপ্টেম্বর আখনুর সীমান্তে এই ঘটনা ঘটে। তবে এতে পাকিস্তানে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মুখপাত্র জানিয়েছেন, সীমান্তের আখনুর এলাকায় উস্কানিমূলক গুলির ঘটনা ঘটেছে। বিএসএফও পাল্টা গুলি চালিয়েছে। পাকিস্তান থেকে চালানো গুলিতে বিএসএফ এর একজন সদস্য আহত হয়েছেন। জানা গেছে, এই মুহূর্তে আন্তর্জাতিক সীমান্ত ও লাইন অফ কন্ট্রোলে উচ্চ সতর্কতা ও নজরদারি চালাচ্ছে ভারতীয় বাহিনী। 2021 সালে 25 ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সন্ধি হলেও কয়েকবার তা ভঙ্গ হয়েছে। সবচেয়ে বড় ঘটনা ঘটে গত বছর রামগড় সেক্টরে। তখন পাকিস্তানের গুলিতে এক ভারতীয় সীমান্তরক্ষী সদস্য নিহত হয়। দেশ দুইটির মধ্যে এমন এক সময় এ ধরনের ঘটনা ঘটল যখন 10 বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে প্রথম ধাপের নির্বাচন 18 সেপ্টেম্বর, দ্বিতীয় ধাপের নির্বাচন 25 সেপ্টেম্বর ও তৃতীয় ধাপের নির্বাচন 1 অক্টোবর। মণিপুরে উত্তাল বিক্ষোভ, কাঁদানে গ্যাসে শিক্ষার্থী সহ আহত 90 জনের বেশি। ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংস পরিস্থিতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভ সহিংস সংঘর্ষে রূপ নেয়। খবর অনুসারে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় 100 জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে দেওয়া আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার পর
পর পুলিশি বাধার মুখে পড়ে। বেলা 1টায় আলটিমেটাম শেষ হলে ছাত্ররা রাজ্যের গভর্নরের বাসভবনের দিকে মিছিল শুরু করেন। তবে দুপুর 2টার দিকে সরাসরি গভর্নরের অফিসে প্রবেশের চেষ্টা করলে বিক্ষোভের মাত্রা তীব্রতর হয়। এ সময় পুলিশ বাধা দেয় এবং সংলাপের প্রস্তাব রাখে। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরাসরি গভর্নরের সঙ্গে সাক্ষাৎ দাবি করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশের কাঁদানে গ্যাসে শেল নিক্ষেপ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।